আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকে সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যে কারণে মাহবুব তালুকদার পদত্যাগ করতে প্রস্তুত, জানালেন অজানা সব কথা। এদিকে যে কারণে ঢাকায় আসছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, হতে পারে আল জাজিরা নিয়ে কথা। এছাড়াও জানাবো যে কারণে বিএনপিকে এক বিন্দু ছাড় দেবে না আওয়ামী লীগ। সর্বশেষ থাকছে নেপাল ও শ্রীলঙ্কাতেও বিজেপি সরকার গড়তে চান অমিত শাহ, হতে পারে অন্যতম টার্গেট বাংলাদেশ। আজকের আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছে, দেশের উপকার হলে তিনি যে কোনো সময় পদত্যাগ করতে প্রস্তুত আছেন। সোমবার 15 ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, রাষ্ট্রপতির কাছে দেশের বিশিষ্ট 42 নাগরিক আবেদন করছে সুপ্রিম জুডিশিয়াল গঠন করে আপনাদের বিষয়ে তদন্ত করার জন্য, আর আপনাদের কাছে তারা আহ্বান জানিয়েছেন এ অবস্থায় আপনাদের পদ থেকে সরে যাওয়ার জন্য। জবাবে মাহবুব তালুকদার বলেন, আমরা তো একটা প্রসেসের মধ্যে দিয়ে নির্বাচন কমিশনার হয়েছি। এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যদি আমাদের ব্যাপারে গঠিত হয় তাহলে আমাদের আর কোনো বক্তব্য নেই। তিনি আরো বলেন, দাবি যদি করে থাকেন তাহলে আমি ব্যক্তিগতভাবে পদত্যাগ করতে চাই। যদি লাভ হয়, দেশের যদি কোনো উপকার হয়, তাহলে আমি যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে প্রস্তুত। ওদিকে আগামী 4 মার্চ ঢাকায় আসছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তার 2 দিনের এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে বিষয়াবলী চূড়ান্ত করা হবে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে জয়শঙ্করের দ্বিপাক্ষীয় বৈঠক তারিখ ঠিক করার জন্য দুই পক্ষ আলোচনায় চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই তথ্য জানান। জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 26 মার্চ অনুষ্ঠানে অংশ নেবেন নরেন্দ্র মোদী। পরের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার দ্বিপাক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নরেন্দ্র মোদীর সফরের সময় আলোচ্যসূচি যেসব সম্ভাব্য চুক্তি হতে পারে তা নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করবেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি জয়শঙ্করের দ্বিতীয় ঢাকা সফর। এর আগে 2019 সালে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর তিনি ঢাকায় এসেছিলেন। গত মাসে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের দিল্লি সফরের সময় জয়শঙ্করের ঢাকা সফরের বিষয়টি আলোচিত হয়। ওই সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ভারতের সংসদের বাজেট অধিবেশন চলছে এবং সেটির বিরতির সময়ে তিনি ঢাকা সফর করবেন। ওদিকে রাজনীতিতে বিএনপি দিনে দিনে নিষ্ক্রিয় হয়ে উঠল আওয়ামী লীগের কাছ থেকে। এখন বিএনপি তাদের মূল প্রতিপক্ষ। তাই ভেতরে বাইরে সভা সমাবেশ বিএনপির সমালোচনায় মুখর থাকেন আওয়ামী লীগের নেতারা। আওয়ামী লীগের কাছে বিএনপির নেতৃত্ব শূন্য হলেও তাদের কর্মীদের সংখ্যা এখনো মাথা ব্যথার কারণ। স্থানীয় সরকার নির্বাচনগুলোতে বিএনপি মনোনীত প্রার্থীরাও হারলেও যে কোনো অঞ্চলে বিএনপির ভোট সংখ্যা দেখে আওয়ামী লীগের নেতারা অবাক হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে আগামী 1 বছরে বিএনপিকে আরও চাপে রাখার পরিকল্পনা নিয়েছে ক্ষমতাসীনরা। মাঠে ঘাটে রাজনীতিতে ও নির্বাচনে বিএনপিকে এক বিন্দু ছাড় দেবে না ক্ষমতাসীনরা। এই পরিকল্পনার অংশ হিসেবে বিএনপিকে মাঠে সীমিত পরিসরে নামতে দিলেও হামলা মামলা হবে বড় আকারে। নতুন করে মামলা গ্রেফতার এগুলোতে বাড়িয়ে দেওয়া হবে। সভা সমাবেশের সুযোগ দিয়ে কর্মীদের বিরুদ্ধে মামলা গ্রেপ্তার বাড়ানো হবে। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার রাজধানীতে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর এসব কথা বলেন আওয়ামী লীগ নেতারা। আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা বলেন, গুজব ও ষড়যন্ত্রের রাজনীতি নির্মূল করতে হলে অন্তত এই মেয়াদে বিএনপিকে আরও চাপে রাখতে হবে, নজরদারিতে আরও বাড়াতে হবে। কেন্দ্রীয় নেতাদের মতে, স্থানীয় সরকার নির্বাচনগুলোর ভোট পর্যালোচনা করলে দেখা যায় কোনো কোনো অঞ্চলে এখনো বড় অঙ্কের ভোট পেয়ে যাচ্ছে বিএনপি। ওই এলাকাগুলো টার্গেট করে বিএনপির ভোট ব্যাংক ভেঙে দিতে হবে, নতুবা যে কোনো সময় গজিয়ে উঠতে পারে বিএনপি। একটা ব্যাপার পরিষ্কার হয়েছে আওয়ামী লীগের কাছে, সেটা হলো এখনো অনেক অঞ্চলে বিএনপির বড় সংখ্যক ভোটার রয়েছে। আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর এক সদস্য বলেন, বাংলাদেশের রাজনীতিকে বিএনপিকে বিদায় জানাতে এই মেয়াদে লেগে যাবে অন্তত আরো 1 বছর। মাঠে ঘাটে কোথাও বিএনপিকে চাঙ্গা হতে দেওয়া যাবে না। এই মেয়াদে রাজনৈতিক কলা কৌশল ভুল হলে বিএনপি আবারও চাঙ্গা হয়ে উঠতে পারে। তিনি বলেন, প্রায় 1 যুগ ধরে রাজনীতি করে বিএনপিকে নেতৃত্ব থেকে ব্যর্থ করতে সক্ষম হয়েছে আওয়ামী লীগ। এখন চেষ্টা করতে হবে বিএনপির কর্মীদের নিষ্ক্রিয় করতে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্য এক সদস্য বলেন, দেশের মানুষের কাছে বিএনপির রাজনীতি দুর্নীতি, লুটপাটেরও মানুষ খুনের। 2014 ও 18 সালের নির্বাচন মানুষ দেখেছে, তাই দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে বিএনপির এদেশের রাজনীতি করার কোনো বৈধতা নেই। মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে বিএনপির কাছ থেকে। আওয়ামী লীগের কাছে একটা বড় সুযোগ, সেই সুযোগ কাজে লাগাতে না পারলে ক্ষতি হবে আওয়ামী লীগেরই। ফলে বিএনপির রাজনৈতিক অবশিষ্ট শক্তিও থাকুক চায় না ক্ষমতাসীন। তিনি বলেন, দেশের রাজনীতিতে শূন্যতা দেখা দিয়েছে বিএনপি অবর্তমানে, এটা ঠিক, তবে বিএনপির রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে না। সেক্ষেত্রে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটতে পারে। প্রয়োজনে আওয়ামী লীগ এই ক্ষেত্রে সহায়তাও করতে পারে অন্য কাউকে। সম্পাদক মণ্ডলীর সদস্য বলেন, বিএনপির অনুপস্থিতিতে রাজনৈতিক শূন্যতা চলছে দেশে, তবে এই শূন্যতা কাটিয়ে তুলতে নতুন শক্তির উত্থান হতেও পারে। বিএনপিকে বাইরে রেখেই হতে হবে এই চেষ্টা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহফম বাহামুদ্দিন নাসিম বলেন, বিএনপির চক্রান্ত, ষড়যন্ত্র ও গুজবের রাজনীতি এখনো
এখনো ছাড়েনি। তিনি বলেন, বিএনপির আন্দোলন মানে জ্বালাও পোড়াও, বিএনপির আন্দোলন মানে মানুষ বাংলাদেশে তাদের এ অপরাজনীতি আর চলবে না। তিনি বলেন, বিএনপি ইতিবাচক রাজনীতিতে যতদিন ফিরে না আসবে ততদিন এদেশের মানুষকে নিয়ে আওয়ামী লীগ তাদের প্রতিহত করবে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, বিএনপির রাজনীতি জনকল্যাণে নয়, অতীতের রাজনীতি সেটাই প্রমাণ করে। ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসতে হবে বিএনপিকে, তবে দেশের মানুষ তাদের ক্ষমা করবে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ বলেন, আমি মনে করি এখনো বিএনপি শক্ত প্রতিপক্ষ আওয়ামী লীগের। তিনি বলেন, তারা নেতৃত্বে ব্যর্থ, কিন্তু এখনো অসংখ্য কর্মী আছে বিএনপির। তাদের ইতিবাচক রাজনীতির মধ্য দিয়ে বিএনপির কর্মী সংখ্যাও দুর্বল করতে হবে। এটাই হবে আওয়ামী লীগের রাজনীতির অন্যতম লক্ষ্য। এদিকে শুধু ভারতের সব প্রান্তে নয়, বিজেপির নেতা অমিত শাহ প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা আরও নেপালও তার দলের নেতৃত্বে সরকার গড়তে চান। এই মন্তব্য করে চমকে দিয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ভারতের উত্তর পূর্বাঞ্চলে একাধিক গণমাধ্যম ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে উদ্ধৃত করে এই খবর প্রকাশ করেছে বলে রোববার দলীয় কর্মীদের সঙ্গে এক সভাতেই তিনি অমিত শাহর এই পরিকল্পনার কথা ফাঁস করেন। প্রকাশিত খবর অনুযায়ী 2018 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তৎকালীন সভাপতি অমিত শাহর সঙ্গে তার কি কথোপকথন হয়েছিল সেটা বলতে গিয়ে তিনি এ প্রসঙ্গে টেনে আনেন। বিপ্লব কুমার দেব বলেন, রাজ্য অতিথিশালায় বসে আমরা অমিতজির সঙ্গে সেদিন নানা বিষয়ে কথাবার্তা বলছিলাম। উত্তর পূর্ব ভারতের বিজেপির ভারপ্রাপ্ত নেতা অজয় জামওয়াল সেখানে উপস্থিত ছিলেন। কথায় কথায় অজয় জামওয়াল বলেন, ভারতের বিভিন্ন প্রান্তে বহু রাজ্যেই এখন বিজেপি সরকার গঠিত হয়েছে। অমিতজি এখন মন্তব্য করে, হ্যাঁ, এবার শ্রীলঙ্কা বা নেপালও তাদের পার্টিকে ছড়িয়ে দিতে হবে, সেখানেও তাদের দলের নেতৃত্বে সরকার গড়তে হবে। তবে অমিত শাহ এই মন্তব্য করে থাকলেও সেটা একান্তই রসিকতার ছলে বলা কিনা দেব তা স্পষ্ট করে কিছু বলেন। দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকেও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকেও প্রকাশিত সংবাদের কোনো প্রতিবাদ করা হয়নি, যা থেকে ধরে নেওয়া হচ্ছে বিপ্লব কুমার দেব মনে করছে দলীয় কর্মীদের সামনে তিনি সত্যি রোববার একথা বলেছিলেন। তবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হওয়ার পর 3 বছরের দেবের নানা মন্তব্য দলকে বারে বারে অস্বস্তিতে ফেলেছে। বুঝে শুনে কথা বলার জন্য তাকে একাধিকবার দলীয় নেতৃত্বে সতর্ক করে দিয়েছে বলেও বিজেপি সূত্রে খবর। পাশাপাশি বিজেপির শীর্ষস্থানীয় নেতা ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ডিপ্লোম্যাটিক্যালি ইনকারেক্ট বা কূটনৈতিকভাবে অস্বস্তিকর কথাবার্তা বলার অভ্যাস আছে ভারতের রাজনৈতিক মহলেও তা সুদীবিত। এর আগে তিনি একাধিকবার ভারতে যে কথিত বাংলাদেশে অনুপ্রবেশকারী রয়েছে তাদের ঘুষপেটিয়া উবিপোকা বলেও মন্তব্য করেছেন। আসামে এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জি নিয়েও তিনি বাংলাদেশের জড়িয়ে এমন মন্তব্য করেছেন, যা ঢাকা ও দিল্লির মধ্যকার সম্পর্ক অস্বস্তি ডেকে এনেছে। তবে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ শ্রীলঙ্কা আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ নেপাল এতদিনে মোটামুটিভাবে অমিত শাহর নিশানার বাইরেই ছিল। কিন্তু বছর 3 আগে তিনি যদি সত্যি ওই দুটো দেশে বিজেপির নেতৃত্বে সরকার গড়ার কথা দলীয় সহকর্মীদের সঙ্গে বলে থাকেন, তা থেকে অনুমান করা যায় ভারতের বাইরেও বিজেপির আদর্শিক সম্প্রসারিত দলীয় নেতৃত্ব একটা গোপন। বিজেপির ওয়েবসাইটেও দলটিকে বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছে।